শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতির সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে আরও অনেক দূর যেতে হবে, অভিমত শহীদের সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধান উপদেষ্টার, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ৭১কে পেছনে ফেলার প্রবণতা ও ইতিহাস বিকৃতি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। রাজনৈতিক দলগুলো সংস্কারের রূপরেখা ছাড়া কিভাবে নির্বাচনী রোডম্যাপ, প্রশ্ন রিজওয়ানার। বিপ্লব ভুলে চাঁদাবাজি, সিন্ডিকেট, তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। বাংলাদেশের বড় ক্ষতির দিন ৭১-এর ১৪ ডিসেম্বর। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে বুদ্ধিজীবীদের হত্যা করে। কারো সন্তানের সামনে বাবাকে করেছে গুলি, কারো পরিবারের সদস্যকে ধরে নিয়ে হত্যা করেছে। তাদের লাশের খবরও মেলেনি। স্বাধীনতার এত বছরেও সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে আরও অনেক দূর যেতে হবে বলে মনে করছেন শহীদদের সন্তানরা। তাদের আশা দল নয়, বুদ্ধিবৃত্তিক চিন্তা হোক দেশের স্বার্থে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। পরাজয় নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী, সাহিত্যিক, আইনজীবী, প্রকৌশলী কারোই রেহাই মেলেনি হত্যাযজ্ঞের নির্মমতা থেকে। হানাদাররা টার্গেট করে হত্যা শুরু করে ২৫শে মার্চ রাত থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা বুদ্ধিজীবীদের একজন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পাক হানাদারদের প্রথম টার্গেট ছিলেন এই অধ্যাপক। সেই দিনগুলোর বর্ণনা দিচ্ছিলেন মেয়ে মেঘনা গুহ ঠাকুরতা। প্রফেসর সাভায় বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বলল ইয়েস। তখন বলল যে আপনি আমাদের সাথে আসেন। তো বাবা জিজ্ঞেস করেছিল ওয়াই, কেন, কিন্তু উত্তর না দিয়ে তাকে হাত ধরে নিয়ে গেল বাইরে। দেখলাম বাবা আছেন এবং পড়ে আছেন মাটিতে, গুলিতে আহত, এবং বলছে যে মানে কনসিয়াস ছিল এবং বলছে যে আমাকে দাঁড় করিয়েছে, আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে আমার নাম, আমি নাম বলেছি, তারপরে জিজ্ঞেস করেছে আমার ধর্ম বলাতে তারপরে শুট করার অর্ডার দিয়েছে। তিনি জানান পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল, কয়েক গজ দূরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরও তার বাবাকে সেখানে নিয়ে চিকিৎসা দেয়া যায়নি। ২৫শে মার্চের রাত আমরা ওভাবেই বাবাকে রাখলাম। কিছুটা ফার্স্ট এড দিয়ে আমার মা রক্ত বন্ধ করলো। ৩০ তারিখের ভোরবেলায় সকাল ৯টা, ৯:৩০ দিকে উনি শহীদ হলেন। ১৪ ডিসেম্বর হাতিরপুলের সেন্ট্রাল রোডের বাসা থেকে উঠিয়ে নেওয়া হয় শিক্ষাবিদ মুনির চৌধুরীকে। ৫৩ বছরে তার সন্ধান পায়নি পরিবার। ১৪ তারিখেও সকালে বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওই দিনই বেলা ১২টার দিকে আমার বাবাকে ধরে নিয়ে যায়। সেটি মোটামুটি এরকম যে বেলা ১২টার দিকে আমার বাবা স্নান করেছেন, তিনি খাবেন, আমার দাদি তার ব্যবস্থা করছেন। শহীদ বুদ্ধিজীবী পরিবারের মতে স্বাধীনতার পর দেশে বুদ্ধিবৃত্তিক চর্চাই হয়েছে কম, তা থেকে বেরিয়ে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। রাজনৈতিকভাবে সেই বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গাটা হয়েছে এবং সেটাতে দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম এক ধরনের একটা বিভ্রান্তির মধ্যে থেকে বেড়ে উঠছে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেটাকে মানে তারা ধারণ করতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি সরকারের এই অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবসকে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনেই বাংলাদেশকে মেধা শূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়।
একাত্তরকে পেছনে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিও একটি ইতিহাস বিকৃতি। পলাতক শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে ভারতে বসে থেকে ষড়যন্ত্র করছে, ঐক্য ধরে রেখে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোডম্যাপ দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কোনো ষড়যন্ত্রই কাজ করবে না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মেধার চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে না পারলে পৃথিবীতে টেকা যাবে না। যে কেমনি একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১-কে একটু পেছনে রাখা, আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া, যে আরেকটি ইতিহাস বিকৃতির একটা, এটার কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান মির্জা ফখরুল। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার হবে একটি চলমান প্রক্রিয়া, দিন তারিখ দিয়ে এটি শেষ করা যাবে না। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের রোডম্যাপ দেন, জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না। আলোচনায় বিএনপি নেতারা বলেন, পাক বাহিনীর ইচ্ছা ছিল এদেশের মেধামননকে শেষ করে দেবার, কিন্তু পারেনি। তেমনি পতিত সরকারও চেয়েছিল বিএনপি শেষ করার, কিন্তু ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে। আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো, একজন শিক্ষক হিসেবে আবেদন জানাবো, তোমরা ক্লাসরুমে ফিরে যাও, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো। অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে। আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। আজকে যদি আমরা আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে না আনতে পারি, সেই সব বুদ্ধিজীবীদেরকে ফিরিয়ে আনতে না পারি, যাদেরকে আমরা শ্রদ্ধা করতে পারি, যাদেরকে ভালোবাসতে পারি, তেমন মানুষ যদি না আসে, তাহলে আমি এই সমাজের খুব বেশি ভালো কিছু লক্ষ্য করি না। গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের সংস্কারের রূপরেখা না দিয়েই কেমন করে নির্বাচনী রোডম্যাপ চাইছে রাজনৈতিক দলগুলো, এমন প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের। তিনি জানান, দেশে নির্বাচন হতেই হবে, তবে সেটির তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বলেন, রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আসতে হতো না, এমনকি
রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করত না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। শব্দ দূষণ রোধে সচেতনতা তৈরি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সোসাইটি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, শব্দ দূষণ রোধে চলতি মাসেই বিধিমালা জারি করবে সরকার। 1.5 থেকে 2 বছরের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এখন হর্ন বাজানো বন্ধ করতে গেলে বললে আপনারা যারা গাড়ি চালান আপনারা বলেন যে রিক্সা আছে, সামনে রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, তো হর্ন না দিয়ে কি করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জনগণ অন্তর্বর্তী সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদের বিচারের বিষয়টিও রয়েছে সরকারের সামনে। তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে, সফলতার সাথেই করছিলাম। আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না? তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে, এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য। সেরকমভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, তারা কেন দায়িত্বে আসলো এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। এ সময় ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সম্পর্ক চলমান থাকবে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পরিবেশ ও বায়ু দূষণ রোধে কার্যক্রম চলমান আছে বলেও জানান উপদেষ্টা। মালিকদের সাথে রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম জানিয়েছেন, কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থে চাঁদাবাজি ও সিন্ডিকেট সহ তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম রুমি জানিয়েছেন, যে কোনো সময় দেশে অঘটন ঘটে যেতে পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা। ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জুলাই বিপ্লবে চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের গৌরব স্মারক তুলে দেন অতিথিরা। সেই সাথে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও সাংবাদিকদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এর আগে আলোচকরা বলেন, দেশে যখন সংস্কার চলছে তখনও উত্তক্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের পিছিয়ে পড়া জেলার সমন্বিত উন্নয়ন না হলে দেশের অগ্রগতি হোঁচট খাবে বলে উল্লেখ করেন ডক্টর আমিনুল করিম রুমি। সমন্বয়ক শারজিস আলম বলেন, ব্যক্তিস্বার্থে কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলতে বসেছে। বাংলাদেশে 2023 সালে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই সময়ে আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। গেল বছর সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে বিগত সরকারের আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও উঠে এসেছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় 2 সেনা সদস্য নিহত হয়। বাংলাদেশের সরকার ওই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীনকে দায়ী করে। এছাড়া প্রতিবেদনে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টি উঠে আসে। বিগত সরকার এই আইনের কিছু ধারা ফিরিয়ে আনে, ফলে পুলিশ সহজেই সরকারের সমালোচকদের গ্রেফতারের ক্ষমতা পেয়েছিল। এদিকে বাংলাদেশের নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমনটি জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কির্বি বলেন,
বাংলাদেশকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলেও মনে করে মার্কিন প্রশাসন। বিডিআর সদস্যদের নাকে গরম পানি দিয়ে ও উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার লোমহর্ষক নির্যাতন করা হয়েছে। সেসব ঘটনার বর্ণনা দিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কারা নির্যাতিত বিডিআর সদস্য ও তাদের সন্তানরা। চাল ডাল কর্মসূচিকে কেন্দ্র করে 2009 সালের ফেব্রুয়ারি মাসে পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন 57 সেনা কর্মকর্তা। এরপরে শুরু হয় বিডিআর সৈনিকদের গ্রেফতার। সাবেক সৈনিকদের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন করে তাদের উপর চালানো হয় নির্যাতন। মিথ্যা সাক্ষ্য দিতে নির্যাতন চালিয়ে কারাগারে হত্যা করা হয় 47 জনকে। বিডিআর আইনে কেউ অপরাধ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান থাকলেও অনেকেই কারাবন্দী 16 বছর ধরে। তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করার দাবি জানান পরিবারের সদস্যরা। পিলখানা হত্যা মামলার পুনর্তদন্ত ও বিডিআর নাম ফিরিয়ে আনার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি শক্তি। শুক্রবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামাতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। আমির বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে হিন্দুরা। সবকিছুকে ভুল প্রমাণ করে সবাই আরো ঐক্যবদ্ধ হয়েছে। এ সময় দেশে নারী পুরুষকে সমান মর্যাদা এবং শান্তির বাংলাদেশ গড়ার কথাও জানান ডাক্তার শফিক। সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বোলিং অ্যাকশন ঠিক করে আবারও পরীক্ষা দিতে হবে তাকে। সে পর্যন্ত ইংল্যান্ডের কোনো ঘরোয়া লিগে খেলতে পারবেন না সাকিব। বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয় টাইগার ক্রিকেটারকে বরখাস্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাশ না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব। সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপর নিজেকে প্রমাণ করার জন্য সাকিবকে দিতে হয় পরীক্ষা। এ মাসের শুরুতে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় লাভবরো ইউনিভার্সিটি, কিন্তু বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সে পরীক্ষায় পাশ করতে পারেননি। বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে আবারও পরীক্ষা দিতে হবে। আইসিসির বেঁধে দেওয়া সর্বোচ্চ 14 ডিগ্রি কোণই ভাঁজ করার মাত্রা অতিক্রম করায় নিষিদ্ধ হলেন সাকিব। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আর একবার জানিয়ে। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতির সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে আরো অনেক দূর যেতে হবে, অভিমত শহীদের সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধান উপদেষ্টার। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ৭১কে পেছনে ফেলার প্রবণতা ও ইতিহাস বিকৃতি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। রাজনৈতিক দলগুলোর সংস্কারের রূপরেখা ছাড়া কিভাবে নির্বাচনী রোডম্যাপ, প্রশ্ন রেজওয়ানার। বিপ্লব ভুলে চাঁদাবাজি, সিন্ডিকেট, তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।